শুরু হচ্ছে অভিজ্ঞাপন। নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। অভিজ্ঞাপনের সকালে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চৈত্র মাসের শেষ প্রহর, প্রকৃতির বুকে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা আর আবেগের মেলবন্ধন। সূর্যাস্তের লাল আভায় যখন আকাশ রাঙিয়ে ওঠে, তখনই বাঙালির হৃদয়ে বাজতে শুরু করে বিদায়ের সুর, চৈত্র সংক্রান্তির সুর। আজকের এই বিশেষ পর্বে অভিজ্ঞাপনের শুরুতেই আমরা কথা বলবো চৈত্র সংক্রান্তি নিয়ে। একটি উৎসব যা শুধু একটি দিন নয়, বরং একটি অনুভূতি, একটি সংস্কৃতি, ঐতিহ্যের ধারক। বাংলা পঞ্জিকা অনুসারে চৈত্র সংক্রান্তি হল বছরের শেষ দিন। আর এই দিনটি যেন পুরনো বছরের সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট এবং ব্যর্থতাকে বিদায় জানানোর দিন। একই সঙ্গে এটি কিন্তু নতুন বছরের আগমনেরও পূর্ব প্রস্তুতি। তাই এই দিনটিকে ঘিরে থাকে নানা আচার অনুষ্ঠান এবং লোক সংস্কৃতির রঙিন ছোঁয়া। গ্রাম বাংলায় চৈত্র সংক্রান্তির বিশেষ আকর্ষণ হল গাজন উৎসব। শিব ভক্তরা নানা কৃচ্ছ সাধনা, ব্রত এবং লোকনৃত্যের মাধ্যমে ভগবান শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। কখনো দেখা যায় চড়ক গাছের নিচে ভক্তদের ভক্তিময় উন্মাদনা, কখনো বা শিবের গান আর ঢাকের তালে তালে গ্রাম মুখরিত। এই গাজন উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক ধরনের লোকজ সংস্কৃতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। চৈত্র সংক্রান্তির আরো একটি গুরুত্বপূর্ণ দিক হল পরিচ্ছন্নতা এবং শুদ্ধতার বার্তা। আর এই সময় ঘরবাড়ি পরিষ্কার করা, পুরনো জিনিস সরিয়ে নতুনকে আহ্বান জানানো, এসবের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এক গভীর প্রতীকী অর্থ, যেন জীবনের অপ্রয়োজনীয় ভার ঝেড়ে ফেলে নতুন করে শুরু করার এক প্রেরণা। খাবারের দিক থেকে ওই দিনটি রয়েছে আলাদা গুরুত্ব। গ্রামে গঞ্জে তৈরি হয় নানা পিঠে, পায়েস, শাকসবজি দিয়ে বিশেষ রান্না। অনেক জায়গায় নববর্ষের আগে শেষ ভোজ হিসেবে পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার রীতি রয়েছে। এতে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয়, সম্পর্কের উষ্ণতা আরো বেড়ে যায়। চৈত্র সংক্রান্তি আমাদের শেখায় সময়ের মূল্য। প্রতিটি শেষ মানেই আরো একটি নতুন শুরু। তাই এই দিনটি আমাদের জীবনের দিকে ফিরে তাকাতে শেখায়। কি পেলাম আর কি হারালাম, কি শেখার বাকি রইল, এই আত্মসমীক্ষার মধ্য দিয়েই কিন্তু আমরা প্রস্তুত হই নতুন বছরের জন্য, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনার জন্য। শহরের ব্যস্ত জীবনে হয়তো এই উৎসবের রূপটা কিছুটা বদলে গেছে, কিন্তু এর মর্মবাণী আজও একই রয়ে গেছে। আজও মানুষ এই দিনটিকে উপলক্ষ করে নিজের মতো করে উদযাপন করে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ বা নিঃশব্দে নিজের মনের সঙ্গে কথা বলে। বারবার একটা কথাই বলা যায়, চৈত্র সংক্রান্তি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ দেয়। জীবন চলমান আর সময় বহমান। তাই অতীতের গ্লানি ভুলে বর্তমানকে ভালোবেসে ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে চলাই কিন্তু আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত। আসুন এই চৈত্র সংক্রান্তিতে আমরা সবাই মিলে পুরনোকে বিদায় জানাই, নতুনকে বরণ করি, জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসি, প্রতিটি সম্পর্ককে যত্ন করি
আর প্রতিটি নতুন সূচনাকে স্বাগত জানাই। শুভ চৈত্র সংক্রান্তি। পুরানো জানিয়া চেও না আমারে আধিকো আখির কোণে। পুরানো জানিয়া চেও না আমারে আধিকো আখির কোণে। অলসন্দ মনে তোমার আধিকো আখির কোণে। আপনারে আমি দিতে আসি যেই যেন সেই শুভ নিমেষে জীর্ণ কিছু নেই কিছু নেই ফেলে গো পুরাতনে। পুরানো জানিয়া চেও না আমারে আধেকো আখির কোণে। আজ 14 এপ্রিল 2026 ইংরেজি। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে আজ কিন্তু বছরের 104তম দিন। বছর শেষ হতে আর মাত্র রয়েছে 261 দিন। আর এই 14 এপ্রিল দিনটি ভারতবাসীর জন্য কিন্তু সত্যি গৌরবের দিন, কারণ ভারতীয় সংবিধানের প্রণেতা অর্থাৎ ভারতীয় গণতন্ত্রের অন্যতম দিশারি বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের আজ 136তম জন্মদিবস। তিনি কিন্তু শুধু ভারতীয় সংবিধান প্রণেতা হিসেবেই নয়, বরং একজন গভীর রাষ্ট্র দর্শনবিদ, অর্থনীতিবিদ, আইনবিদ এবং সমাজ সংস্কারক হিসেবেও বিশ্বজনীন। আদর্শ সমাজ সম্পর্কে তিনি বলেছিলেন, স্বাধীনতা, সাম্য এবং মৈত্রীর উপর নির্ভর করেই কিন্তু আদর্শ সমাজ গড়ে ওঠা উচিত। আজকের দিনে ঘটে যাওয়া অন্যান্য বিশেষ বিষয়গুলির মধ্যে আজকের দিনেই কিন্তু 659 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গজেব এবং দারা শিকোর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়েছিল। 1944 খ্রিস্টাব্দে বম্বের, বর্তমানে মুম্বাই, ভিক্টোরিয়ার ডাকে গোলা বারুদ ভর্তি জাহাজে বিস্ফোরণ হয় আর 12 শতাধিক লোকের মৃত্যু হয়। অরুণা আসফ আলী দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন ঠিক আজকের দিনে। বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি চিঠি পত্রের বিষয় নিয়ে। লিখছি তোমায় পর্বে। প্রথম চিঠিটি লিখেছেন তপতি বিশ্বাস কর্মকার, বরপেটা থেকে। প্রিয় পত্রপাঠ, 12 মাসের শেষে আবার যখন ফিরে আসে বৈশাখ, শুরু হয় নববর্ষ। ক্যালেন্ডার থেকে শুরু করে সব কিছুর হিসেবের নতুন আরম্ভ। আমাদের সবার চাওয়া থাকে সব অশুভ শক্তি, খারাপ সময় আর অনেক ব্যর্থতা, না পাওয়ার গল্প এসব দূর করে সবার জীবন আলো ভরে উঠুক, শুভ হোক সবার। বৈশাখ বলতেই বুঝি রবীন্দ্রনাথ, আর বৈশাখ বলতেই জানি আসামের বিহু। বৈশাখ মানেই উৎসবের আনন্দ। সবাই সবার সাধ্যমতো নতুন পোশাক পরিধান করে বৈশাখের আগমনে কিন্তু মত্ত থাকি। এই মাস দোলা দেয় সবার মনে, অসম্পূর্ণ কাজগুলো জমে থাকে, আর বৈশাখ এলেই তা যেন পূর্ণতা পায়।
কবিগুরুকে নিয়ে কত অনুষ্ঠানের আয়োজন, কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও প্রস্তুতি চালায় নাচ গান কবিতার। রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে পথে ঘাটে আর অবশ্যই শান্তিনিকেতনে। কত স্মৃতি জড়িয়ে থাকে আমাদের এই মাসের সঙ্গে। কারো হয়তো অপেক্ষা থাকে প্রিয় মানুষটির বাড়িতে আসার, যারা কর্মসূত্রে বাইরে থাকেন, আর তারাও সুযোগ পান পরিবার বন্ধু বান্ধব সবার সাথে সময় কাটানোর। প্রথম কিছুর প্রতি আমাদের টানটাই থাকে অন্যরকম, সে যে ক্ষেত্রেই হোক না কেন। বিহু আমাদের আসামের জাতীয় উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে যত অসমবাসী জনসাধারণ আছে তাদের সবার প্রিয় এবং প্রাণের উৎসব। বিহু নৃত্য অনন্য একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভালোবাসার জায়গা। তেমনি ভিন্ন রাজ্যেও হয়তো বৈশাখ মাস নিয়ে নানা অনুষ্ঠান, তাই বৈশাখের স্মৃতি আমাদের মনে গেঁথে থাকে চিরতরে আমরণ। সবাইকে বৈশাখী আগমনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার পত্রের ইতি টানলাম। তপতি বিশ্বাস কর্মকার, বরপেটা, আসাম। এবারে যে চিঠিখানি পড়ব সে চিঠিখানি লিখে পাঠিয়েছেন সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। স্মৃতি সুধা অভিজ্ঞাপন। বৈশাখ মানেই রোদ, গরম, অস্বস্তি, তবু এরই মাঝে কিছু ভালো লাগা ছড়িয়ে থাকে। প্রায় ৪৫ বছর আগে ঘরে টিনের চাল, গ্রীষ্মের গনগনে আগুন যেন বেরোচ্ছে আকাশ থেকে। ইলেকট্রিক আসেনি তখন, হাতের তালপাতার পাখাই ভরসা। একটু হাওয়ায় যেন দেহে মনে স্বস্তি। ওই গরমে সবাই ছুটছে পাশের গ্রামে কঙ্কালীতলার মেলায় পাঁঠা বলি দেখতে। ভিড় ভাট্টায় সবাই মুখে ২৫ পয়সা দামের আইসক্রিম। তখন খোয়াইয়ের ক্যানেলে পুতুল বানানোর মাটি আনতে গেছি। বাবা তখন মারা গেছে। ভাই, আমি, দাদা অসহায় একটা গাছের তলায় বসে একে অপরের পানি চেয়ে চোখে ছলছল জল। মনে পড়ে একাই একটু রোজগারের আশায় সাইকেল ঠেলে শান্তিনিকেতনে মাটির পুতুল নিয়ে গেছি দোকানে দিতে। গরমে গরজে দাম, তাও বাকি। ভাবতাম শাবলু কি করে টিনের চালে উঠে টিন লাগায়। উহ, কি গরম, পায়ে যেন ফোসকা পড়ে। হঠাৎ খবর পাই গা পুকুরে মাছ ধরছে। ঘোলা পাঁকে প্রচুর মাছ উঠেছে। ভাবছি নেমে দেখলে হয়, কিছু মাছ তো পাবো। ইতিমধ্যে খবর পাই কোথায় গরু গাড়ির চাকা উল্টে পড়ে গেছে কাশিকা, হয়তো পা ভেঙেছে। কুলুপুকুরে আম পাড়ছে, খামারে তেঁতুল গাছ নাড়াচ্ছে, প্রচুর পড়েছে। গামছা ভরে কুড়িয়ে আনলাম, সে কি আনন্দ। একবার গরুগুলো নিয়ে বেরিয়ে পড়লাম সেই বিনপুলের ধার। সেখানকার ইট ভাট্টার যাদবদা লোহার ঢাকুনি খুলে দেখালো কি আঁচ, আগুনের ফুলকি যেন বেরিয়ে আসতে চাইছে। আমরা কোপাই নদীর বালি সরিয়ে ঠান্ডা জল খেলাম। গামছায় কিছু জল নিয়ে গাছতলায়, শেষে গায়ে গামছা জড়িয়ে শুয়ে পড়ি। চোখে তখন ঘুমের ঘোর। লিখে পাঠিয়েছেন সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। চৈত্র পাবনে মম চিত্ত বনে বালি মঞ্জরি সঞ্চলিতা ও গোললিতা, ও গোললিতা। চৈত্র পাবনে
এবারের চিঠিখানি লিখেছেন সুন্দরবন দক্ষিণ 24 পরগনা থেকে সুব্রত সুন্দর জানা। প্রিয় অভিজ্ঞাপন, বাংলা বছরের প্রথম মাস বৈশাখ বাঙালির জীবনে এক বিশেষ আবেগ ও আনন্দের প্রতীক। বৈশাখের স্মৃতি মানেই শৈশবের উচ্ছ্বাস, নতুনের আহ্বান এবং ঐতিহ্যের রঙিন ছোঁয়া। ছোটবেলায় পয়লা বৈশাখের সকাল শুরু হতো নতুন পোশাক পরে, আর পরিবারের সবার সঙ্গে প্রণাম করে আশীর্বাদ নেওয়ার মধ্য দিয়ে। চারদিকেই উৎসবের আমেজ, রাস্তায় রঙিন আলপনা, আর দোকানে দোকানে শুভ নববর্ষ লেখা ব্যানার, সব মিলিয়ে এক অন্য রকম পরিবেশ সৃষ্টি করত। এই দিন খুব ভোরে উঠেই মাঠে মাঠে খড়ের আগুন জ্বালিয়ে সেই আগুনে হাত পা সেকা, বাঁশ বাগানে মাটি দেওয়া, গবাদি পশুদের স্নান করানো ইত্যাদির চলও ছিল। বৈশাখের মেলায় যাওয়ার এক বিরাট আনন্দ ছিল, আর সেই আনন্দটি ছিল কিন্তু আলাদা। নানা ধরনের খেলনা, মিষ্টি আর গ্রামের লোকজ সংস্কৃতির নানা উপস্থাপনা মনকে ভরিয়ে তুলত। নাগরদোলা, পুতুল নাচ কিংবা ওই বাউল গানের সুর আজও স্মৃতিতে ভাসে। এছাড়া হালখাতা ছিল ব্যবসায়ীদের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলা হতো এবং গ্রাহকদের মিষ্টিও খাওয়ানো হতো। গরমের দাবদাহ সত্ত্বেও বৈশাখের দিনগুলো ছিল প্রাণবন্ত। আম, কাঁঠাল আর লিচুর ঘ্রাণে ভরে উঠত চারপাশ। দুপুরের খাওয়া শেষে পরিবারের সঙ্গে গল্প করা কিংবা বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হওয়া, এসব মুহূর্ত কিন্তু আজ আর নেই। এসব মুহূর্ত আজও মনে পড়ে। বৈশাখ শুধু একটি মাস নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং স্মৃতির এক অনন্য অংশ। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, আর সব বদলে গেলেও বৈশাখের সেই চিরচেনা আবেগ আজও কিন্তু একই রয়ে গেছে। এই স্মৃতিগুলোই আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং নতুন বছরে নতুন আশার সঞ্চার করে। সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সুব্রত সুন্দর জানা, গণেশনগর, থানা কাকদ্বীপ, সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। আজকের শেষ চিঠি লিখে পাঠিয়েছেন দেবাশিস খাঁ, কোন্নগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় সাথী, চলো বান নিতে যাই। কথাটির মানে আঞ্চলিক ভাষায় বৈশাখী মেলা। কথাটি আজও গানে বাজে। প্রকৃতি ও সংস্কৃতি একে অপরের পরিপূরক। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ দিনটি শুধু ক্যালেন্ডারের একটি নতুন পৃষ্ঠা নয়, এটি আমাদের চারপাশের প্রকৃতির অনবদ্য রূপ। বৈশাখ হৃদয়ে বসন্ত এনে দেয়। যদিও খাতায় কলমে বসন্ত চলে গেছে, তবু তার ছোঁয়া থাকত। সকালে উঠে বাবা বলতো, আজ পয়লা বৈশাখ, আজ যেমন খাওয়া দাওয়া, পোশাক পরা, সবার সাথে কথা বলবে, সারা বছর তেমন চলবে। তার এই দৃঢ় বিশ্বাসটা আজও মেনে চলি। বেশ কয়েক বছর নারাজলের রাজবাড়িতে পয়লা বৈশাখে পান্তা ভাতের আয়োজনের উৎসবে গিয়েছি। পুরুষানুক্রমে এই প্রথা চলে আসছে। সকালে আমের শরবত, টিফিন, দুপুরে পান্তা ভাতে ইলিশ ভাজা এবং বিভিন্ন রকমের ভর্তা, পাশে গুঁড়ো মরিচ, পেঁয়াজ আর নুনের স্বাদ দারুণ মজা। বৈশাখ মাসকে নিয়ে কবিতা পাঠ, নৃত্য, গান প্রভৃতি হয়। নারাজল থেকে বিকেলে ফিরে বাড়ির সামনে পুতুল নাচে মেলায় যেতাম। গ্রামের সরু পথে হালকা রোদে লাল শাড়ি পরা মেয়েরা, ছেলেরা বাসন্তী রঙের পাঞ্জাবি পরে চমক দিয়ে হেঁটে আসতো মেলায়। মেলায় হাজার লোকের ভিড়। এসো হে বৈশাখ এসো এসো গান দিয়ে মেলা শুরু হতো। সকালবেলা ব্যবসায়ীরা মন্দিরে নতুন হালখাতার পুজো দিয়ে আসতো। বিকেলে মানুষের ঢল রাস্তায় নামতো। রাত্রিতে বাবা বাড়িতে নানা রকমের মিঠাই, মিষ্টি আনত। বিকেলে ঝড়ো হাওয়ায় বৃষ্টি এসে প্রকৃতির গা ভিজিয়ে কখনো দিত,
আমাদের হৃদয়ে এক নতুন আনন্দের তরঙ্গ বয়ে আনত। বাতাসে ছড়িয়ে পড়ে মিষ্টি গন্ধ, কলমি শাক, পাটুলি ফুল, পলাশের রঙে মোড়া পয়লা বৈশাখের স্মৃতি। এতে দেবাশিস খাঁ, কোন্নগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাসি, আনো 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 তব প্রলয়ের শাক। আনো 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 তব প্রলয়ের শাক। মায়ার কুজ্জতি জাল যাক দূরে, যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ, এসো এসো। এবারেই জানিয়ে দিচ্ছি তথ্য। ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের পৃষ্ঠপোষকতার অধীনে বই প্রসারের জন্য নোডাল এজেন্সি ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া ভারতবর্ষে বইয়ের প্রসার এবং পড়ার সংস্কৃতির উন্নয়নের দিকে লক্ষ্য রেখে অর্থবর্ষ 2026-27 এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও দর্পণ রেজিস্টার্ড এবং বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কাছ থেকে প্রস্তাব আহ্বান করছে। নির্বাচিত প্রস্তাবগুলো ইভেন্টের জন্য অনুমোদিত বাজেটের 75% আর্থিক অনুদান রূপে সহায়তা পাবে। প্রস্তাবিত ইভেন্টগুলো সামাজিক প্রভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। কিছু প্রস্তাবিত ইভেন্ট অথবা কর্মসূচিগুলো হচ্ছে বইমেলা অথবা সাহিত্য উৎসব, বই প্রকাশনা, পাঠক গোষ্ঠী এবং অন্যান্য সম্পর্কিত কর্মসূচির উপর গবেষণা অথবা সমীক্ষা, লেখক, প্রকাশক, প্রিন্টার, বই বিক্রেতাদের বার্ষিক প্রতিনিধি সভা, প্রকাশনা সম্পর্কিত সেমিনার, অন্য যে কোনো কর্মসূচি যা ভারতবর্ষে বই শিল্প বা ভারতে বইয়ের প্রসার এবং পড়ার সংস্কৃতির উন্নয়নে অবদান রাখে। অনলাইনে জমা করার শেষ তারিখ শুরু হয়েছে 5 এপ্রিল থেকে এবং চলবে আগামী 20 এপ্রিল 2026 পর্যন্ত এবং হার্ড কপি জমা করার শেষ তারিখ 30 এপ্রিল 2026। বিস্তারিত নিয়ম ও শর্তাবলীর জন্য দেখতে হবে www.nbtindia.gov.in। রয়েছে আরও একটি তথ্য। ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি নেলিটের পক্ষ থেকে 2026-27 শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ রইল, https://nailit.gov.in। এবারে রয়েছে কাজের খবর। সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি বিএসএনএল এর পক্ষ থেকে বিটেক পাশ করা কিছু ট্রেনিং নেওয়া হচ্ছে। সেখানে অবশ্যই বয়সের সীমা রয়েছে 21 থেকে 30 বছর। অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। বিস্তারিত অবশ্যই কল লেটারে জানানো হচ্ছে। রয়েছে এক্সিকিউটিভ অফিসার, কেন্দ্রীয় মন্ত্রকের অধীন। প্রার্থীদেরকে অবশ্যই বিই এবং বিটেক পাস হতে হবে। সময়সীমা 15 এপ্রিল। বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে 30 বছর পর্যন্ত।
এবারে চলে আসছি স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে। আমাদের দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী গর্ভবতী মহিলা এবং শিশুরা প্রায়ই কিন্তু অপুষ্টির সমস্যায় ভোগেন এবং অকালেই প্রাণ হারান। তাই তাদের প্রতি সচেতনতার লক্ষ্যে ভারতবর্ষের মহিলা এবং শিশু বিকাশ মন্ত্রণালয় 9 এপ্রিল থেকে 2026-এর 9 এপ্রিল থেকে আগামী 23 এপ্রিল পর্যন্ত পোষণ সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করেছে। আর এর উদ্দেশ্য হল মা এবং শিশুর পর্যাপ্ত পুষ্টি, 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টিজাত দ্রব্য গ্রহণ এবং তার জন্য প্রত্যেক গর্ভবতী মহিলাকে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত প্রত্যেক শিশুকে মায়ের দুধ কিন্তু অবশ্যই খাওয়ানো উচিত। এবারে জানিয়ে দিচ্ছি আকাশের অবস্থাটি কেমন থাকছে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 35 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 21.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 44%। সেই সঙ্গে শেষ করছি আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনের পর্বে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অম্বালিকা ভট্টাচার্য আর আমি ছিলাম ইতিকণা। সবাই খুব ভালো থাকবেন। আগামী বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই বছরের শেষ অভিজ্ঞাপনের পর্ব থেকে আমরা কিন্তু বিদায় নিলাম।